প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব এনসিটি ইজারা ইস্যু, নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ। আরও জানিয়ে দেব নির্বাচনকালীন প্রশাসনের নিয়ন্ত্রণ কার হাতে। এবার দেশে এসেছে 3,79,424 জন প্রবাসীর পোস্টাল ব্যালট। এদিকে হাসনাতের আসনে গণ অধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম অন্তর্বর্তী সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এনসিটি ইজারা ইস্যু, নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির কাছে ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে। আজ বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সকালে বন্দরের 4 নম্বর গেটে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন গেলে তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। এদিকে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে বন্দর এলাকায় হরতাল অবরোধ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শ্রমিক নেতা। এর আগে শনিবার থেকে 3 দিন 8 ঘণ্টা করে এবং মঙ্গলবার 24 ঘণ্টা কর্মবিরতি পালন করে শ্রমিকরা। আর বুধবার 4 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে তারা। এ প্রসঙ্গে গত সোমবার 2 ফেব্রুয়ারি নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এনসিটি ইজারা দেওয়ার চুক্তি এখনও প্রক্রিয়াধীন। চুক্তি দেশের অনুকূলে থাকলে হবে, না হলে হবে না। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে সরকার কাজ করছে না। এরপরও কাদের স্বার্থে আন্দোলন হচ্ছে আমি জানি না। নির্বাচন চলাকালীন প্রশাসনের নিয়ন্ত্রণ কার হাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ, মাঠ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার একাংশের কর্মকাণ্ড প্রশাসনিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পদোন্নতি, প্রভাবশালী পদোন্নয়ন এবং ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি অবস্থান নিশ্চিত করতে এক শ্রেণীর কর্মকর্তা একটি প্রভাবশালী রাজনৈতিক দলের আস্থাভাজন হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে। অভিযোগ রয়েছে কেউ কেউ সরাসরি দলীয় সভা সমাবেশে উপস্থিত হচ্ছেন, আবার কেউ অফিসার্স ক্লাবের পাশাপাশি দলীয় কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন। সেখানে বসেই মনোনীত প্রার্থীদের জেতাতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রভাবিত করা, পছন্দের ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের হয়রানির মতো কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন তারা। ফলে অভিযোগের পক্ষে প্রমাণ বেরিয়ে আসছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িয়ে পড়েছে প্রশাসনের একাংশ। যারা নিরপেক্ষ থাকতে চান তাদের বিরুদ্ধে হয়রানি, বদলি কিংবা শাস্তিমূলক পদক্ষেপের অভিযোগও উঠেছে। 8 ইউনিয়নের বদলি নাটকীয় ও রহস্য। গত 20 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় হঠাৎ করে 8 জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করে। প্রজ্ঞাপন জারির পরদিনই অবমুক্তির অংশ বাতিল করা হয়, আর তার পরদিন পুরো বদলি আদেশই প্রত্যাহার করা হয়। নির্বাচনের মাত্র 22 দিন আগে এমন নাটকীয় সিদ্ধান্ত প্রশাসনে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করে। জনপ্রশাসন ও নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানায়, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের তদবিরেই এই বদলির উদ্যোগ নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করায় দলটির স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তাদের সরানোর চেষ্টা করেন। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ও জনপ্রশাসন কিছু কর্মকর্তা সিন্ডিকেট হিসেবে ভূমিকা রাখেন বলেও অভিযোগ রয়েছে। নিরপেক্ষ কর্মকর্তাদের শাস্তি। নেত্রকোনার কমলাকান্দায় সরকারি জমি দখলের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্থানীয় প্রভাবশালী মহলের বিরাগভাজন হন ইউনো মাসুদুর রহমান। পরের দিনই তাকে বদলির আদেশ দেওয়া হয়। একইভাবে বগুড়ার ধুনটে হাসপাতালের জমি দখল বন্ধ করায় ইউনোর প্রতিলতা বর্মন বদলির মুখে পড়েন। জীবননগরের ইউনো আল আমিন এবং ফরিদপুরের নোয়ারকান্দার ইউনো মেহরাজ শারবিনও নিরপেক্ষতার কারণে প্রভাবশালী গোষ্ঠীর চক্ষুশূল হয়ে ওঠেন। পরবর্তীতে তাদের বদলি করা হয়। মাঠ প্রশাসনের ভাষায় নিরপেক্ষ হলে টিকে থাকা কঠিন, পক্ষ নিলেই সুবিধা। গুরুত্বপূর্ণ পদে দলীয় সুবিধাভোগী। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচনকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোতে বসে থাকা অনেক কর্মকর্তা অতীতে নির্দিষ্ট রাজনৈতিক সরকারের ঘনিষ্ঠ ছিলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন এবং নির্বাচন কমিশনের একাধিক শীর্ষ পদে এমন কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে প্রশাসনের ভেতরে প্রশ্ন রয়েছে। এ অবস্থায় মাঠ প্রশাসনে নিয়োগ ও পদায়ন প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবের অভিযোগ আরও জোরালো হয়েছে। পদায়নে অনিয়মের অভিযোগ। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পদায়নে সরকারি পরিপত্র লঙ্ঘনের অভিযোগ
অভিযোগ উঠেছে। ঢাকা বিভাগে পদায়ন পাওয়া 29 জনের মধ্যে 15 জনই আগে থেকেই ঢাকায় কর্মরত ছিলেন। লবণীয় উপজেলাগুলোতে পছন্দের কর্মকর্তাদের বসানো হয়েছে, অন্যদের সরিয়ে দেওয়া হয়েছে। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পদায়ন যেন যোগ্যতার নয়, অনুগত্যের ভিত্তিতে হচ্ছে। সহযোগিতা চাওয়ার সংস্কৃতি। অফিসার্স ক্লাবে বসে প্রভাবশালী কর্মকর্তারা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ফোন করে নির্দিষ্ট প্রার্থীদের সহযোগিতা করতে বলেছেন, এমন অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউনো বলেন, সিনিয়ররা জিজ্ঞেস করছেন অমুক প্রার্থীর জন্য কি করা যায়, পরে মূল্যায়ন করা হবে, এমন ইঙ্গিতও দেন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। শরীয়তপুর 2 আসনের প্রার্থী মোজাম্মেল হোসেন মিলন নির্বাচন কমিশনে অভিযোগ করে বলেন, জামাত সংশ্লিষ্ট কর্মীদের গ্রেপ্তার করা হলেও বিএনপি সমর্থিত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হত্যা মামলার আসামিরও ধরাছোঁয়ার বাইরে থাকছেন। তার ভাষায়, পক্ষপাতপুষ্ট পুলিশ দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ডিআইজির বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবের অভিযোগ। খুলনার ডিআইজি রেজাউল হকের বিরুদ্ধে বিএনপি ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে কাজ করার অভিযোগ উঠেছে। অতীত রাজনৈতিক সম্পর্কের ভিত্তিতে পদায়ন হয়েছে, এমন অভিযোগ রয়েছেন। গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা। জাতীয় নির্বাচন তদন্ত কমিটি আগেই সুপারিশ করেছিল, গোয়েন্দা সংস্থাগুলোর কাজে স্বচ্ছতা আনতে হবে, যাতে সেগুলো ক্ষমতাসীনদের হাতিয়ার না হয়। কিন্তু সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এক কর্মকর্তা জেলা প্রশাসনের সহায়তায় ভোট গ্রহণ কর্মকর্তা নির্বাচন থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হয়রানিতে ভূমিকা রাখছেন, এমন তথ্যও পাওয়া গেছে। বিশেষজ্ঞ মত। অবসরপ্রাপ্ত সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফুল আলম বলেন, প্রশাসন নিরপেক্ষতা হারালে নির্বাচন আর নির্বাচন থাকে না, তা হয়ে যায় প্রভাবের খেলা। অভিযোগ উঠলে সাথে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে, তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে জনগণের আস্থা ফিরবে না। তিনি নির্বাচন কমিশনের অধীনে কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থা, অভিযোগ বক্স এবং জবাবদিহিমূলক তদারকির প্রস্তাব দেন। প্রশ্ন রয়ে যায়, নির্বাচনের সময়ে প্রশাসন কার নিয়ন্ত্রণে, রাষ্ট্রের নাকি রাজনৈতিক শক্তির? যদি মাঠ প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার একটি অংশ দলীয় অনুগত্যে পরিচালিত হয়, তাহলে ভোটের ফলাফল কতটা জনগণের ইচ্ছার প্রতিফলন হবে, সে প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা টিকিয়ে রাখতে হলে প্রশাসনের নিরপেক্ষতা শুধু নীতিগত ঘোষণা নয়, বাস্তব প্রয়োগের নিশ্চিত করতে হবে, এটা এখন সময়ের দাবি। দেশে এসেছে 3,79,924 জন প্রবাসীর পোস্টাল ব্যালট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 3,79,924টি পোর্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCV-STI প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এই তথ্য জানান। তিনি আরও জানান, আজ সকাল 9:30 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 5,26,008 জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং 4,80,416 জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া 4,44,952 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে 1,07,168টি ব্যালট ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন ইসি। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে 6,62,191 জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল 9:30 পর্যন্ত দেশের ভেতরে 2,60,447 জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে 2,11,122 জন ভোট দিয়েছেন এবং 1,68,519 জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত 27,367টি ব্যালট গ্রহণ করেছেন। সালেম আহমদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট 15,33,684 জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। হাসনাতের আসনে গণ অধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টের রিট খারিজ হয়ে গেছে। ফলে এই আসনে বিএনপির প্রার্থী না থাকায় গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে বিএনপি। জামাত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লার সঙ্গে এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিমউদ্দিন। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি বিষয়টি জানান।
তিনি বলেন, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। সে হিসেবে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া এবং তার পক্ষে কাজ করার জন্য। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছেন, তার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশনাও দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম অন্তর্বর্তী সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুতি মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের HRW বার্ষিক প্রতিবেদনে। গত বুধবার 4 ফেব্রুয়ারি প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিগত শেখ হাসিনা সরকারের আমলের গুম সংস্কৃতি প্রায় বন্ধ হয়েছে। তবে রাজনৈতিক বিবেচনায় গণগ্রেপ্তারের শিকার হাজার হাজার মানুষ, বিচার ছাড়াই কারাবন্দী অনেকে, জামিনের আবেদনও নাকচ করে দেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, রাজনীতিবিদ ছাড়াও আটকদের তালিকায় আছেন অভিনয় শিল্পী, আইনজীবী ও সঙ্গীত শিল্পী। বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে হাজার হাজার মানুষকে। মব সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করা হয় রিপোর্টে। 2024 জুন থেকে গত বছর আগস্টের মধ্যে সব মব সহিংসতায় কমপক্ষে 124 জনের মৃত্যুর তথ্য জানায় HRW। এছাড়া নারী নির্যাতন, সংখ্যালঘুদের উপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থী প্রবেশ এবং বিদেশি সহায়তা কমে যাওয়ার কারণে মানবিক পরিস্থিতি অবনতির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।